বিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। স্বাগত আপনাদের দুজনকেই। মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আইন উপদেষ্টা আজকে বললেন যে বাতিল হবে শিগগিরই সাইবার নিরাপত্তা আইন এবং যেসব কালো আইন রয়েছে সেই সব কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করবেন। তার এই বক্তব্যে আপনি কতটা আশাবাদী? বা আমার আরেকটা প্রশ্ন থাকবে যে আইনের প্রতি মানুষের যে আস্থা, যে শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, এই জায়গাগুলো থেকে কি আসলে ফিরবে মানুষের আস্থা, সম্মান? আচ্ছা, আমি এই ডিজিটাল সিকিউরিটি আইনটা পরে বলতেছি, মানে কি কি আইন, কালো আইন এখানে প্রিভেইল করতেছে সেগুলো আমি একটু বলি। তারপরে উনি তো বললেন যে সব আইন পর্যায়ক্রমে বাতিল করা হবে, তা আইনগুলোকে একটু দেখি আমরা। প্রথম কথা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন। বিশেষ ক্ষমতা আইন সেই যে বঙ্গবন্ধুর আমলে প্রণীত হয়েছিল, এরপরে যতগুলো সরকার এসেছে প্রত্যেকটা সরকার নির্বাচনের আগে বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে বিশেষ ক্ষমতা আইন বাতিল করে, কিন্তু কোনো সরকারই বিশেষ ক্ষমতা আইন বাতিল করেনি, এখন পর্যন্ত বাতিল হয়নি। এটা প্রত্যেকটা সরকারের আপনার নির্বাচনী প্রতিশ্রুতির ম্যানিফেস্টো। আচ্ছা, তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো আছেই। তারপরে ধরেন বিদ্যুৎ খাতে ইন্ডেমনিটি দেওয়া একটা কালো আইন আছে, ঠিক আছে। তারপরে ধরেন এমন কতগুলো আইন আছে যেগুলি মানে জনভোগান্তির শেষ। যেমন একটা আছে যে আপনি কেউ যদি মারা যায় তাহলে সাকসেশন সার্টিফিকেট নিতে আদালতে অ্যাক্ট 8 মামলা করতে হয়। এইটার জন্য প্রতি 1 লাখে সম্পত্তি রেখে প্রতি 1 লাখে 1% ফি দিতে হয়, আর 1 লাখের বেশি হলে মানে প্রতি লাখে আপনার 2% আপনার দিতে হয়, মানে ফি দিতে হয়। তাহলে এটা একটা বড় ধরনের মানুষের জন্য ভোগান্তি, মানে ফিনান্সিয়ালি। তারপর ধরেন দণ্ডবিধির 77 ধারায় আছে যে বিচারক এখতিয়ার বহির্ভূত কাজ করলে তা যদি সরল বিশ্বাসে করা হয় সেটা অপরাধ হবে না। অর্থাৎ বিচারক যদি তার এখতিয়ারের বাইরে কোনো রায় দেয় এবং যদি প্রতীয়মান হয় যে উনি সরল বিশ্বাসে এটা করেছেন, তাহলে তার বিরুদ্ধে কোনো মানে অপরাধ অভিযোগ আনা যাবে না। তার মানে কি, এইটা বিচারককে আপনার মানে ভীষণ রকমের ক্ষমতা দেওয়া হয়েছে, উনি যা খুশি তাই করতে পারেন, কারণ পরে বলবে যে এটা সরল বিশ্বাস, দায়মুক্তিরও একটা জায়গা তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ। তারপর ধর ফৌজদারি কার্যবিধির 54, এটা তো আমরা সেই 73-74 সাল থেকে বলে আসছি। 54টা থাকবে কেন? হ্যাঁ, এই যে সন্দেহের বশবর্তী হয়ে 54টা কি, সেটা হচ্ছে যে পুলিশ আদালতের অনুমতি ছাড়াই এমন যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন যিনি কোনো অজ্ঞাত অপরাধের সঙ্গে জড়িত বলে যুক্তিসঙ্গত কারণ সৃষ্টি হয়। অর্থাৎ পুলিশ ইচ্ছা করলে আমাকে বা আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারবে। গ্রেপ্তার করে সে বলবে যে একটা অপরাধ আমরা সন্দেহ করতেছি যে সে এই ধরনের একটা প্ল্যান করতেছিল বা এই ধরনের একটা অপরাধের সঙ্গে জড়িত হতে পারে। অর্থাৎ পুলিশকে এটা অসীম ক্ষমতা দেয়া আছে। তো এইটাও তো একটা কালা কানুন। তো এবং অনেক কালা কানুন আছে, যেমন ধরেন সরকারি কর্মচারীদের একটু থামিয়ে যদি প্রশ্নটা আবার করতে চাই যে আপনি যেগুলো আইনের কথা বলছেন সেগুলো অনেকগুলো কালাকানুন আছে, কিন্তু ডক্টর আসিফ নজরুল যেটি বললেন যে সব কালাকানুন বাতিল করা হবে, সেই ক্ষেত্রে কি আসলে যেগুলো নিয়ে আলোচিত হয় সেইগুলোই কি আসলে বাতিল হবে কিনা, নাকি সব দিকেই তারা আসলে সংস্কারটা করতে পারবে সেই মানে সদিচ্ছা, বা আপনি আসলে কি আশাবাদী কিনা মানে এই সরকারের প্রতি? না, এটা একটু বলে নিই যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলা করা যায় না প্রায়র অনুমতি ছাড়া। যাই হোক, অনেকগুলো কারণ আছে। এখন কথাটা হচ্ছে যে আমরা কোন কোন আইনটা বাতিল করব। আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার পক্ষে না। সাইবার যে ক্রাইম যেগুলো এখন দুনিয়াব্যাপী হচ্ছে, আমাদের এখানেও ক্রাইম হচ্ছে, নানা রকম ক্রাইম হচ্ছে। কথাটা হচ্ছে যে এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে সেটা সংশোধন করে এইটা যাতে মিসইউজ না হয় সেটা এনশিওর করতে হবে। মিসইউজ করা হইলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেইটারও একটা ক্লজ থাকতে হবে যে হ্যাঁ, এইটা মিসইউজ করলে যে মিসইউজ করবে তার বিরুদ্ধে এইভাবে অভিযোগ আনা হবে এবং তার শাস্তি নিশ্চিত করা হবে। সেইটা করলে বরং ভালো হবে। আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে তো মিসইউজটা বেশি হয়। হ্যাঁ, যে কেউ যে কারো বিরুদ্ধে মামলা করে দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্টে। তো আমি মনে করি না সাইবার সিকিউরিটি অ্যাক্ট একেবারেই থাকা উচিত না। পৃথিবীর সব দেশেই আছে এই সাইবার সিকিউরিটি, কারণ এখনকার যুগটা হচ্ছে সাইবারের যুগ। সাইবারের যুগ যেহেতু সাইবার ক্রাইমেরও যুগ এটা, সুতরাং আপনাকে সাইবার ক্রাইম তো আপনাকে দূর করতে হবে, এর জন্য একটা আইন লাগবে।
আইনটা আপনি সংশোধন করেন, সংশোধন করে এটা যাতে মিসইউজ হইতে না পারে সেই ধরনের একটা প্রোটেকশন রাখেন, তাইলে তো ঠিক আছে, আপনি মিসইউজ না হলেই তো হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে কতগুলি আইন কিন্তু আপনাকে বাতিল করতে হবে। যেমন বিশেষ ক্ষমতা আইন একটা, এটা থাকা চলবে না। 54 এর যে আইনটা, যে পুলিশ ইচ্ছা করলে অ্যারেস্ট করতে পারে, এটা আপনি বাতিল করেন। তারপরে অন্যান্য গুলি আপনি হয়তো ধীরে সুস্থে করে কতগুলি ইমিডিয়েট, যেগুলি যে সমস্ত আইন আপনার বহুদিন থেকে মানুষ বলে আসতেছে, আমরা হিউম্যান অর্গানাইজেশন যারা মানবতাবাদী আন্দোলন করছে যারা, তারা বহুদিন যাবত বলতেছে, মানবাধিকার কর্মীরা বলছেন। জি, বুঝতে পেরেছি মাহবুব কামাল, ধন্যবাদ। আমি একটু আপনার কাছে ফিরবো, তার আগে একটু রওনাক হোসেনের কাছে যেতে চাই। রওনাক হোসেন, আপনি কি বলবেন? আমরা শুনছিলাম মাহবুব কামালের কাছ থেকে, তিনি বলছেন যে অন্তত কিছু আইন রেখে দেওয়া উচিত, সেগুলো সংস্কার করা উচিত, আরো বেশি জনগণ বান্ধব বা জবাবদিহি তার জায়গা আরো নিশ্চিত করা উচিত। কি বলবেন আপনি? আমি এটাকে এভাবে বলবো যে মাহমুদ ভাই যেটা বলেছেন ঠিকই বলেছেন, উনি একটা স্ট্যান্ডার্ড মানে সিচুয়েশনের কথা বলেছেন, কিন্তু বাস্তবে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা খুবই কঠিন, এবং এত কঠিন যে কোন ফাঁক দিয়ে আবার 54 এর জায়গায় দেখা যাবে 56 চলে এসছে। এইরকম ভাবেই কিন্তু এটা ক্রমান্বয়ে চলে আসছে যাচ্ছে। আর যদি একসাথে সমস্ত আইন সংস্কার করতে হয় তাহলে সেটা অনেক ডিফিকাল্ট হবে। আমার মনে হয় যে যদি আমরা ধীরে ধীরে একটা একটা করে, যেটা একেবারেই ইমিডিয়েটলি বন্ধ করা দরকার সেই আইন বাতিল করা হয়, তাহলে এটা সবার জন্যই ভালো হবে। এবং এই যে সাইবার সিকিউরিটি, ডিজিটাল, কথায় কথায় যাকে তাকে এখানে ধরে মানে ঝামেলা করা হচ্ছে, এই জিনিসটা যেন না হয়। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে মাহবুব ভাই ঠিকভাবেই বলেছেন যে এই 54টা থাকার কোনো মানেই নাই। 54টা হলো পুলিশের বাণিজ্যের একটা বড় সুযোগ করে দেওয়া, এইটা অবশ্যই চেঞ্জ হওয়া দরকার। এবং এখানে আমাদের আইন উপদেষ্টা যেটা করতে চাচ্ছেন, উনি যথেষ্ট বিজ্ঞ এই ক্ষেত্রে। আমার দৃঢ় বিশ্বাস যে ওনারা যদি স্টেপ বাই স্টেপ যান তাহলে অবশ্যই এটা ভালো হবে। ধন্যবাদ। রওনাক হোসেন, শুনলাম আপনার কাছ থেকে, নিশ্চয়ই দুজনের কাছ থেকে আরও শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে অনলাইনে যুক্ত আছেন মাহবুব কামাল এবং কাজী রওনাক হোসেন। মাহবুব কামাল, আপনার কাছে আবারও যেতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে গোয়েন্দা সংস্থাগুলোর যে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে আসলেই বিচার করতে পারবে? আমরা আয়নাঘরের বা গুমের যেসব শিকার যেসব ব্যক্তি, সেই সব ঘটনা শুনেছি, কমিশন গঠন করা হলো। প্রশ্নটা কি? আমি আপনাকে আবার করছি প্রশ্নটা, যেটি হচ্ছে যে যারা অভিযুক্ত রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো, তাদের বিচার কি আসলে এই সরকার করতে পারবে কিনা? ও আচ্ছা আচ্ছা, এই না, প্রথমে আমি ওই যে মানে কালো কানুন, আমি কথাটা শেষা, ওইটা কিন্তু বাতিল করতে হবে। ওটা করলে হবে কি, বিদ্যুৎ খাতে যে সমস্ত ক্রাইম হয়েছে তাদেরকেও আপনার আইনে আওতায় আনা যাবে, এটা একটা। আর একটা হচ্ছে যে ভারতের সাথে যে সমস্ত অসম চুক্তি আছে, অসম MOU আছে, অসমগুলি আমি বলছি যে সবগুলো না, এগুলি বাতিল করছেন না কেন? এগুলি তো সেটা করলো, ওই চুক্তিগুলি তো বাতিল হচ্ছে না, অসম চুক্তিগুলি, সব চুক্তির কথা বলছি না। তারপরে MOU যেগুলি আছে ওগুলি বলেন যে এগুলি আর এটা চুক্তি আকারে আর আসতে পারবে না। তো ফলে এই জিনিসগুলি তো করতে হবে, তাই না? তো মানে তারা হয়তো পাবলিক মনে করবে যে এতদিন আপনারা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ব্যবহার করছেন, হ্যাঁ, হাসিনাকে ফেলে দেওয়ার জন্য। এখন তো দেখতেছি যে ইন্ডিয়ার সাথে তো আগের মতোই সম্পর্ক আছে। যাই হোক, আপনি যেটা বললেন যে কি বলে যে এই সরকারের আমলে বিচার হবে কিনা, দেখেন এত মামলা, এত মানে ঘটনার ঘন ঘটার এই দেশ, হ্যাঁ, এত কিছু, একটা গভর্নমেন্ট মানে এটা কতদিন থাকবে? আমি তো মনে করি যে এটা 6 মাসের বেশি থাকবে না এই গভর্নমেন্ট, আমার ধারণা আর কি। দেখেন, আপনারা যে বলেন দিনের বাছাই করা সংবাদ নিয়ে করেন, আপনারা কি বাছাই করেন আমি তো বুঝলাম না। আজকে তো বাছাই হবে যে বিএনপি যেটা বলছে আজকে যে সময় বেশি দেওয়া যাবে না, ওইটা হবে ইস্যু। আপনারা ওইটা কি শেষ? আমি আসছি সেই প্রসঙ্গে মাহবুব কামাল, না এইটা তো কোনো ইস্যু। মাহবুব কামাল, আমি আসছি সেই প্রসঙ্গে। না, কথাটা হচ্ছে যে আপনার দিনের গুরুত্বপূর্ণ কি সেটা তো আপনাকে বুঝতে হবে, তাহলে এইটা কোনো গুরুত্বপূর্ণ না, এইটা চলবে, এইটা এই গভর্নমেন্ট যেগুলো মানে প্রক্রিয়া হাতে যেগুলো চলবে, এবং যদি না পারে শেষ পরবর্তী নির্বাচন ইলেকটেড গভর্নমেন্ট সেটা করবে।
এটা কিন্তু আমাদের কিছু বলার নাই। এটা তো মানে এটা কি বলার আছে, ওরা তদন্ত করবে। আপনার কাছে আমি দ্বিতীয় আরেকটা প্রশ্ন রাখতে চাই সেই ক্ষেত্রে, যে বিজিবি মহাপরিচালকই আসলে নিজেই আসলে এক ধরনের করে যে দোষী হবে তাদেরকে বিচারের আওতায় হবে। বিজিবি মহাপরিচালক নিজেই আসলে এক ধরনের বিস্ময় প্রকাশ করেছেন যে কিভাবে সীমানা পাড়ি দিল এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিগত সরকারের। আপনার কি মনে হয় এটা একটা শুধুই কি দালালদের দোষ? বলছি পরে ধরেন যে 5ই আগস্টের পরে কি পুলিশ বিজিবি এদের তো মরাল ভেঙে গেছিল, তাই না? আর পুলিশ তো জনগণের সামনে আসতেই ভয় পাচ্ছিল, তখন অনেকে পালিয়েছে। মানে যখন যেটা ললেসনেস ছিল তখন অনেকে পালিয়েছে। অনেকে পরে সেটা কিভাবে তারা সিস্টেম করছে, সিস্টেম করে তাদের যে অবৈধ প্রচুর অর্থ দিয়ে দালাল কিনেছে এবং সীমান্ত পার হয়ে গেছে। এবং কারো কারো প্রজেক্ট ফেল করছে, যেমন শামসুদ্দিন চৌধুরী মানিক, সে তার প্রজেক্ট ফেল করেছে। তারপর ধরেন যে ইশাক আলী খান পান্না, তার কি হয়েছে জানি না। আরে সবাই যে সাকসেসফুল হয়েছে তেমন না। কথাটা হচ্ছে যে মানে জনগণের তো পাহারা দেওয়ার দরকার ছিল, যে যারা যারা ক্রাইম করছে তাদেরকে জনগণ পাহারা। জনগণ কি করলো, আন্দোলনকারীরা কি করলো? তারা তো লুটতরাজে ব্যস্ত হয়ে গেল, এবং কতগুলি লুটতরাজ তো কুৎসিত। সেটা হচ্ছে যে গণবহনে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর মানে অন্তর্বাস নিয়ে দেখানো হচ্ছে, হ্যাঁ, সুটকেস নিয়ে যাচ্ছে কেউ, উঠে নিয়ে যাচ্ছে কেউ, সব তো লুটতরাজে ব্যস্ত। জনগণ যে পাহারা দিবে, যে যাদের বিরুদ্ধে যারা মানে যাদের পতন ঘটলো এবং যারা ওই আমরা বলছি যে তারা অন্যায় করছে, তারা সীমাহীন অন্যায় করছে, তো তাদের তো পাহারা দিল না আন্দোলনকারীরা, তারা তো লুটপাটে ব্যস্ত হয়ে গেল। হ্যাঁ, তো ফলে এই সুযোগে তো মানে কি বলে যে দোষরা পালাই গেছে। তো এইটা মানে কাকে দোষ দিবেন আপনি, কাকে আপনি দোষ দিবেন? মানে এখানে কি কোনো মানে ন্যায়ের শাসন আছে? এখানে কোনো রুল অফ ল আছে? কোনো, এটা তো একটা কমপ্লিট ললেসনেস এর সোসাইটি এটা এখন আর কি। সেইখানে যে যেভাবে পাশে চলে গেছে, কেউ দালাল ম্যানেজ করে, কেউ হয়তো মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সদস্যদের ম্যানেজ করে, হ্যাঁ, যে যেভাবে পাশে চলে গেছে। এখন বিজেপি মহাপরিচালক কি বললেন না, তাতে কিছু যায় আসে না। যা ঘটে গেছে মানে ঘটে গেছে, এবং আগামীতে ঘটবে, আগামীতেও ঘটবে। ধরেন এখনো যারা লুকায় টুকায় আছে তারাও একসময় চলে যাবে। তো এইটা মানে বিজেপি মহাপরিচালকের কথার সাথে মানে বাস্তবতার মানে আমরা মিল খুঁজতে যাচ্ছি কেন? এটা এইভাবেই চলবে আর কি। জি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে যারা যারা যাচ্ছে তারা তো টাকা পয়সা খরচ করে যাচ্ছে, হ্যাঁ, নানা রকম ভাবে টাকা পয়সা খরচ করে, এবং তারা প্রচুর ইনকাম করছে গত রেজিমে করে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে বিজেপি এবং পুলিশ এদের মরালটা ফিরায় আনেন। পুলিশ তো এখন টোটালি একটা মানে ইউজলেস অর্গানাইজেশনে পরিণত হয়েছে, তাদের তো মরাল নাই, এবং তাদের মরালিটির অভাবের কারণে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক মানে নিশ্চয়ই বর্তমান সরকার সেদিকে নজর দেবে। মাহবুব কামাল, ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আপনার কাছে। রওনাক হোসেন, আপনি কি বলবেন যে কিভাবে পাড়ি দিল এই মানে আমরা যেটি বারবারই বলছি যে খোদ বিজিবি মহাপরিচালকই আসলে এক ধরনের বিস্ময় প্রকাশ করেছেন। মানে আমার কাছে বিজিবি মহাপরিচালকের এই বিস্ময় প্রকাশটাকে খুব হাস্যকর মনে হচ্ছে। একইভাবে বলেছে র্যাবেরও মুখপত্র। তো আসলে এটা কি করে সম্ভব যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি বলেছিলেন যে একটি লোক বা একটি প্রাণও পুলিশের গুলিতে যায় নাই, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আরামে চলে গেলেন এবং কলকাতায় পার্কে হাওয়া খাচ্ছেন। এখন আমার বক্তব্য হচ্ছে, এই দেশে কি কোনো আইন শৃঙ্খলার বাহিনী আছে, কোনো ইন্টেলিজেন্স গ্রুপ আছে? তাহলে কি করে এরা চোখের আড়ালে চলে গেল? শুধু এদের না, এই যে 600-650 শুনলাম যে সেফ কাস্টডিতে আছে, তারা এখন কোথায় গেল? আসলে যদি প্রতিটি ক্ষেত্রে লোকেরা, যে কথাটা মাহবুব ভাই বললেন যে ছাত্র জনতার তো উচিত ছিল এদেরকে প্রোটেক্ট করা, এদেরকে ধরে মানে ল এনফোর্সিং এজেন্সির কাছে হ্যান্ড ওভার করা, তো সেটা না করে এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাস্তবতা খুবই কঠিন, সেটা হচ্ছে টাকার কাছে সবাই মাথা নত করে ফেলে। কে কত টাকা দিয়েছে, যেমন তাদের এক একটা লুটপাটের যেই হিসাব বের হচ্ছে,
একদম টপ টু বটম, সেই সাথে তাদের ওই 1 কোটি 5 কোটি 10 কোটি টাকা দিয়ে দালাল ধরে মানে পার হয়ে যাওয়াটা কঠিন না, আবার দালালও ধরার প্রয়োজন নাই। এখানকার লোকজনকেও হয়তো বা তারা ম্যানেজ করেই যাচ্ছে। তাই যদি বিজেপির মহাপরিচালক মনে করেন যে এটা বিস্ময়কর একটা ব্যাপার, এটা উনিও বুঝতে পারছেন না, তাহলে আমার কাছে মনে হয় এটা খুব হাস্যকর একটা কথা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের এতগুলো ইন্টেলিজেন্স, টিভি, সিআইডি, এই নানান নামে, আর্মি, র্যাবের, তো এরা কি করেছে? এনারা কিন্তু এই 5ই অগাস্টে যান নাই, এরা গেছেন অনেক পরে। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে প্রথমে এখন সবচেয়ে জরুরি যেটা, তা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনতে হবে, এবং এটা একটা কি বলবো, সিস্টেমের ভিতরে আনতে হবে। তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। এই যে বলছে যে কোথায় গেল কে গেল, আরে কোথায় গেল কে গেল, এখনকার যুগে আপনি দেখেন যে ড্রোন দিয়ে, হ্যাঁ, বা স্যাটেলাইট দিয়ে কোথায় কি আছে সেটা ইসরায়েল, সেটা আমেরিকা পিন পয়েন্ট করতেছে। আর আসাদুজ্জামান কামাল একটা সশরীরে চলে গেলেন, তাকে কেউ দেখলো না, এটা হতে পারে না, একেবারেই হতে পারে না। এখানে যথেষ্ট গাফিলতি অথবা ইচ্ছাকৃতভাবে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যেমন প্লেন থেকে নামিয়ে আনা হয়েছে, তারপরে সেও পালিয়ে গেছে। তো এটা কি করে যায়? এখন তো আমি বলবো পালিয়ে গেছে না, তাকে চলে যেতে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলোকে যদি আমরা স্ট্রিক্টলি ফলো করতে না পারি, কোনো লাভ নাই। সব কালপিটরা যদি চলে যায়, তাহলে আপনি কাকে মানে বিচার করবেন? আর কিসের মানে দৃষ্টান্তমূলক বিচার বা কিছু দেখাবেন আপনারা? কাকে কাকে দেখাবেন? যারা মেইন চলে যাচ্ছে, আসাদুজ্জামান কামাল, তাকে দেখানো হয়েছে, সে বলে যে পুলিশকে বলতেছে, স্যার দেখেন, একটারে গুলি করলে অন্যগুলা পালায় না, একটারে গুলি করলে 3টা সামনে এসে যায়, বুক পেতে দেয়। এরাই হলো সবচেয়ে ভয়ের। এই যে কথাগুলো বলেছে, জি তার মানে সে সবই জানতো। আর তারপরে তাকে কি করে এরকম সেফ এক্সিট দেওয়া হলো আমি জানি। জি, ধন্যবাদ। দুজনই থাকুন আমার সাথে, আরেকটা বিরতির সময় হয়ে গেছে। সঙ্গেই থাকুন, সংবাদ সম্প্রসারণে নিচ্ছি আরেকটা বিরতি। বিরতির পর আবারও স্বাগত। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে অনলাইনে যুক্ত আছেন মাহবুব কামাল এবং কাজী রওনাক হোসেন। মাহবুব কামাল, আপনার কাছে এবারও যেতে চাই। সংস্কার দ্রুত শেষ না হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধা হতে পারে এমন শঙ্কা বিএনপির। বিএনপি কি তাড়াহুড়ো করছে? বিএনপি কি তাড়াহুড়ো করছে কিনা বিএনপি সুষ্ঠু নির্বাচনের? না, তাড়াহুড়া না, না 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 না, বিএনপি তাড়াহুড়া না। তাড়াহুড়া কেন করবে? বিএনপি একটা রিজনেবল টাইম চাচ্ছে আর কি, এবং এই রিজনেবল টাইমটা কোনোভাবেই 2 বছর না, কোনোভাবেই 3 বছর না। এই রিজনেবল টাইমটা খুব ম্যাক্সিমাম হলে 1 বছর আমার দৃষ্টিতে। হ্যাঁ, এবং ওরা রিজনেবল টাইম, এবং দেখবেন মানে আমি আজকের পর থেকে, আপনার আজকের পর না, মানে আমি 2-3 দিন আগেই বলছি, বিএনপি মানে ক্রমেই এই সরকারের উপর চাপ দিবে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান করে দেয়, চাপ দিয়ে। তাদের এত ওয়েট করবে কেন তারা এত ওয়েট? কারণ আপনি যে ধরনের সংস্কারের কর্মসূচি হাতে নিতেন, এগুলি করতে গেলে তো আপনার 5-10 বছর লেগে যাবে। তা 5-10 বছর কেন বিএনপি ওয়েট করবে? 16 বছর আন্দোলন করছে, এই করছে সেই করছে, তারা তো ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে। তা আপনি যদি নির্বাচনতে পিছিয়ে যান, বিএনপি তো এটা মানবে না, এবং মানবে না। এবং আপনি দেখবেন যে বিএনপি এখন থেকে প্রেসার দিতে থাকবে, এবং প্রেসার দিয়ে একটা পর্যায়ে আমি তো মানে আমার তো আশঙ্কা হয় যে বিএনপির সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা কনফ্লিক্ট মানে লেগে যায়, এবং যদি একটা বড় ধরনের কনফ্লিক্ট লেগে যায়, তাহলে তো এখানে কোনো মানে পলিটিক্যাল কোনো মানে স্থিরতা আর থাকবে না, একটা আনরেস্টে চলে যাবে সোসাইটি। যদি বিএনপির সঙ্গে যদি অন্তর্বর্তী সরকারের যদি কনফ্লিক্ট তৈরি হয় বড় ধরনের, তাহলে একটা টোটাল আনরেস্ট তৈরি হবে সোসাইটিতে, এবং এটা আমরা কন্টেইন করতে পারবো না। সুতরাং আমি বলি কি, অন্তর্বর্তী এই যে শনিবার থেকে মিটিং করতেছে, মিটিং করে দ্রুত, মানে আমি তো বারবার একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার করেন। বাকিগুলি আপনার করার দরকার নাই। আপনি কনস্টিটিউশনে হাত দিচ্ছেন, আরে আপনি একটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আপনি কনস্টিটিউশনে হাত দিচ্ছেন, হলো এটা কিছু। কনস্টিটিউশনে হাত দেবে তো ইলেকটেড পার্লামেন্ট। হ্যাঁ, আপনি কত রকমের সংস্কারের কথা বলেন, এত তো দরকার নাই।
আপনি নির্বাচনটা ঠিক মতো করেন, এটা আপনার প্রাইম দায়িত্ব। সেইটা করার জন্য আপনি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করেন, তাদের সাথে কত তাড়াতাড়ি এটা করা যায়। এটা আমি মনে করি 6 মাস থেকে 1 বছরের মধ্যে এটা করা উচিত। হ্যাঁ, খামাখা এটা লেংদি করলে মানুষ সন্দেহ করবে যে আসলে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু প্রলং ইটস টেনিউর, এবং সন্দেহ করবে, এবং এটা গভর্নমেন্টের জন্য ভালো। এই উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন তাদের ইমেজের জন্য এটা ভালো হবে না। আমি বলতেছি তাদের ইমেজের জন্য ভালো হবে না, তাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে যে তারা আসলে মানে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে, এবং তখন নানা রকম সন্দেহ ডালপালা গজাবে। এইটা কেউ বলবে যে আমেরিকার ইন্টারফারেন্স আছে, কেউ বলবে এইটা, তো কেউ বলবে সেইটা। দরকার নাই তো, আপনি পলিটিক্যাল প্রবলেম কেন বেশি তৈরি করতেছেন? আপনার তো এগুলো দরকার নাই। আপনি একটা অভ্যুত্থানের সরকার, একটা ম্যান্ডেট পাওয়া সরকার আমি বলবো, যদিও এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট না, তবে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু আসছেন, এটা একটা ম্যান্ডেট পাওয়া সরকার। একটা ম্যান্ডেট পাওয়া সরকার মানে যারা ম্যান্ডেট দিয়েছে তাদের প্রতি আপনি শ্রদ্ধা রাখেন। তারা তো নির্বাচন চাচ্ছে, তাদের যে কি বলে জরিপ হচ্ছে, জরিপে তো ক্রমান্বয়ে আপনার নির্বাচনের দাবি বড় হচ্ছে আর কি। হ্যাঁ, আজকে দেখলাম 53% চাচ্ছে যে মানে দ্রুত এটা হোক। যাই হোক, এখন মানে আপনি একটা পিসফুল পাওয়ার ট্রান্সফারের দিয়ে যান, একটা পিসফুল পাওয়ার খামাকে কনফ্লিক্ট করে তো লাভ নাই। এখানে দেখেন অনেক স্টেক হোল্ডার এবং নানা জনের নানা একমাত্র একটা নির্বাচনই পারে এইসব স্টেক হোল্ডারদের মুখ বন্ধ করতে। হ্যাঁ, নির্বাচন হলে হবে কি, একটা নির্বাচনী আবহ তৈরি হবে, একটা ফেস্টিভ মোডে চলে আসবে পুরো জাতি, একটা ফেস্টিভ মোডে চলে আসবে, তখন সবাই নির্বাচন কেন্দ্রিক ভোটারদের মতজয় করার দিকে চলে যাবে, সোসাইটিতে ক্রাইম কমে যাবে, সোসাইটিতে আনরেস্ট কমে যাবে। হ্যাঁ, এবং কি বলে যে একটা সেই নির্বাচন যেন সুষ্ঠু হয় সেটিও আসলে নিশ্চিত করতে হবে আগে। আমি একটু রওনক হোসেনের কাছে যেতে চাই। জি, বিএনপির এই যে সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরে যে বক্তব্য, কি বলবেন? তারা কি আসলেই তাড়াহুড়া করছে নাকি আসলে একটি যৌক্তিক সময় দিচ্ছে আসলে? না, আমি একদমই বলবো যে বিএনপি কোনো তাড়াহুড়া করছে না। বিএনপি প্রেশার গ্রুপ হিসেবে হয়তো বা প্রেশার ক্রিয়েট করছে, বিএনপি কোনো তাড়াহুড়া করছে না। বিএনপি এটা যৌক্তিক দাবি, বা বিএনপি যেটা বলতে চাইছে সেটা হলো যে যতটা দ্রুত সম্ভব তত দ্রুত এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য যা যা প্রয়োজন সেটা করতে। এখন দেখা যাচ্ছে যে এই সরকার, আমি প্রথমে বলতে চাই, এই সরকার হচ্ছে নির্বাচিত কোনো সরকার না, এটা কোনো দলের সরকার না, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা রিভলিউশনারি গভর্নমেন্ট। এখন রিভলিউশনারি গভর্নমেন্টের যেই ধরনের অ্যাক্টিভিটিস থাকা দরকার, যে ধরনের চালচলন থাকা দরকার, আনফরচুনেটলি আমরা কিন্তু সেটা দেখছি না। এবং ফলে যেটা হবে যে যদি বিএনপি যেটা বলছে সেটা ঠিকই আছে, যে যদি সবকিছু সংস্কার করতে যা, আগের সরকারের যেই দলীয়করণ করা হয়েছিল সেটা একদম টপ টু বটম প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ করা আছে। এখন আপনি কি সেটিকে আরেকটি রওনক হোসেন, আরেকটি নির্বাচিত সরকার যদি আসে, তারাও তো আসলে এই শঙ্কা থেকে যায় যে তারাও তো দলীয়করণ করতে পারে। তারা তো দলীয়করণ করতে পারে, কিন্তু আপনার যেটা দায়িত্ব, আপনি যদি ডাক্তার হন আপনি ডাক্তারি করবেন, আর আপনি যদি পেইন্টার হন আপনি পেইন্টিং করবেন। এখন ডাক্তার হয়ে আপনাকে যদি বলা হয় পেইন্টিং করতে, তখনই সমস্যাটা হয়ে যায়। আপনি হয়তো পেইন্টিং করতে পারবেন, কিন্তু তখন সমস্যাটা হয়ে যায়। এই যে দলীয়করণের কথা বলছেন, সেই দলীয়করণ করার সুযোগ পেয়েছিল, ফ্যাসিবাদী একটা মনোভাব ছিল আগের সরকারের, এবং তাদের নানান রকম দুর্নীতি, নানান রকম ব্যাপার ছিল, যে কারণে সাবেক প্রধানমন্ত্রী দুপুর 2টার ভিতরে চলে গেছে দেশ ছেড়ে, অথচ বিকেলে 4:30, 5টার সময়ও যাত্রাবাড়ির ফ্লাইওভারের নিচে পাখির মতন মানুষকে গুলি করে মেরেছে পুলিশ। এটা হয়েছে কেন? যখন এই পুলিশদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের ডিএনএ টেস্ট করা হয়েছে যে এদের সাথে ছাত্রলীগের যোগাযোগ আছে কিনা, আওয়ামী লীগের যোগাযোগ আছে কিনা, এর বাইরে কাউকে দেওয়া হয়নি। ফলে তারা তাদের মানে সরকারি কাজের যেই কি বলবো যে যতটা গুরুত্ব দিয়েছে তার সাথে বেশি গুরুত্ব দিয়েছে দলের, দলীয় আনুগত্যের দিকে আসলে তাদের। হ্যাঁ,
যে কারণে তারা আপনার চলে গেল প্রধানমন্ত্রী, কিন্তু ওনারা তখনও গুলি করছেন। এই ব্যাপারগুলোর থেকে দূরে সরতে হবে। আর যদি সমস্ত সংস্কার একবারে করতে যায় কিছুই হবে না। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ওনারা কমিটি করেছেন, যেটা করেছেন তারা কি সবাই যোগ্য দক্ষ না? সৎ হতে পারে। আমি কিন্তু একটা কথা বলি, একজন ভালো টিচার আর ভালো স্টুডেন্ট কিন্তু এক না। একদম শেষ দিকে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকে আমাকে এক মিনিট দেন, এক মিনিট। একদম দ্রুত শেষ করতে হবে। যে সরকার, আপনি যে বললেন যে দলীয় সরকার তো দলীয়করণ করতে পারে, এটা তো করবে। আপনি যতই সংস্কার করেন দলীয় সরকার দলীয়করণ করবে, এটাই বাংলাদেশের কালচার। এই সরকারকে দলীয়করণ করেনি। আমি বুঝতে পেরেছি মাহবুব কামাল, অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে একদমই সমকম। দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। এবিসির সঙ্গে থাকুন।